গত 5টি দিন ধরে আমরা মেঘালয়ে রয়েছি। ঘুরে দেখছি এখানকার বিভিন্ন দ্রষ্টব্যগুলি। এইভাবে ঘুরতে ঘুরতেই গতকাল আমরা এসে পৌঁছাই চেরাপুঞ্জি বা সোরাতে। এই মেঘালয়ের খাসি ও জয়ন্তিয়া সম্প্রদায়ের মানুষেরা নদী পারাপারের জন্য একটি বিশেষ ধরনের সেতু নির্মাণ করেন, যেগুলি নির্মাণ করা হয় কেবলমাত্র গাছের শিকড় দিয়ে। আর সেই কারণেই এগুলিকে বলা হয় জীবন্ত শিকড় সেতু। মেঘালয়ের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু জায়গায় এমন আশ্চর্য শিকড় সেতু দেখা মেলে। এই সেতুগুলি একদিকে যেমন মাটির ক্ষয়রোধ করতে সাহায্য করে, অন্যদিকে তেমন প্রকৃতিকেও সবুজ রাখে। এছাড়া বিভিন্ন প্রাণীর আবাসস্থলও হলো এই সেতু। তবে আজ আমরা 3000-এরও বেশি সিঁড়ি ট্রেক করে যাচ্ছি এমন একটা শিকড় সেতু দেখতে, যেটির একটি নয় 2টি তলা আছে। বর্ষার সময় নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণেই এমন 2 তলা সেতুর নির্মাণ করা হয়েছে। এটি হলো মেঘালয়ের তাজমহল নামে খ্যাত ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। এই অপূর্ব শিকড় সেতু সহ আজকের ভ্রমণের আরও বেশ কয়েকটি দ্রষ্টব্য তুলে ধরছি এই পর্বে। সঙ্গে থাকুন। মেঘালয়ে আমাদের পুরো সফরে এই প্রথমবার আজ সকালে আবহাওয়া পরিষ্কার পেলাম। চেরাপুঞ্জিতে আমাদের এই হোটেলের চারপাশটি এত সুন্দর যে এখানেও বেশ কিছুক্ষণ দিব্যি কাটানো যায়। সবুজ প্রকৃতি আর পাখির কিচিরমিচির শুনতে শুনতে আমরা একটু হাঁটতে বেরালাম। গতকালও হোটেলের বালকানি থেকে এই জায়গাটিকে আমরা দেখেছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর আশাই হয়নি। সুপ্রভাত। মেঘালয় ভ্রমণের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি সোহরা বা চেরাপুঞ্জিতে। সামনে আমার হোটেল, আর এখানে একটা উঁচু টিলা আছে, সেই টিলার কাজটা এসেছি চারপাশটা দেখতে। মানে আজকে তো সোহরাকে ছেড়ে দেবো, মনটা খারাপ লাগছে, এত সুন্দর ভিউ এই চারপাশটায়। ওই সামনেই আমার হোটেল, যেখানে ওয়েদার স্টেশনটা আছে ওর সামনেই। আচ্ছা, আজকের পরিকল্পনাটা আপনাদেরকে বলে দিই। সবার প্রথমে যাচ্ছি ডবল ডেকার রুট ব্রিজের ট্রেকিংয়ে। এখান থেকে ঘন্টাখানেক সময় লাগবে। 8টা বাজতে যায়, 8টা এখনও বাজেনি। তারপর আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম ব্যাম্বু ট্রেক করে, সেই রাস্তার কিছুটা যাব। ওই মকডগ, ডিম্পে, ভ্যালি পয়েন্ট, ওয়াকাবা ফলস, এই দুটো দেখে নেবো। দেখি ট্রেকিং করার পর শরীরে কতটা জোর থাকে। আর তারপর আজকে আমরা চলে যাব ওয়েস্টের দিকে। আমরা এতদিন জয়ন্তিয়া পাহাড়, খাসি পাহাড় ঘুরছি, গারো পাহাড় তো আমরা ঘুরছি না। তো খাসির ইস্টের দিকগুলো আমরা ঘুরে নিয়েছি, আর এবার ওয়েস্টের দিকে চলে যাচ্ছি। ওয়েস্টের দিকটাও খুব সুন্দর আর খুব ফাঁকা। এমনিও এই চারদিকে সব কিছুই ফাঁকাই। তা আজকে আমাদের বেশ অনেকটা যাত্রা আছে। মফানলুরে রাত্রিবাস করার ইচ্ছা আছে, তবে যেখানেই রাত হয়ে যাবে সেখানেই ভাবছি যে থেকে যাব। আর এখানে এত হোমস্টে হোটেল আছে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। চলুন রওনা হওয়া যাক। হোটেলে ফিরে এসে ব্যাগপত্র গুছিয়ে চেরাপুঞ্জির হোটেলকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম তেরনা গ্রামের উদ্দেশ্যে। ওই গ্রাম থেকেই আজ আমাদের ডবল ডেকার রুট ব্রিজের ট্রেকিং শুরু হবে। তেরনা গ্রামের দূরত্ব এখান থেকে মাত্র 13 কিলোমিটার। 40 মিনিটের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। মেঘালয়ের বেশিরভাগ মানুষই খ্রিস্টধর্মী হওয়ায় এখানে কিছুটা যাওয়ার পরই
একটি করে চার্চের দেখা মেলে। আর প্রতি রবিবার এই চার্চে সবাই সমাবেত হয়ে প্রার্থনাও করেন। সেই প্রার্থনার সুর এত মধুর যে মনে হয় দাঁড়িয়ে শুনতেই থাকি। শহর ছেড়ে এখন আমরা গ্রামের দিকে যতই এগোচ্ছি, দেখছি বহু দূরে অজস্র ঝর্ণা একটি পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নেমে আসছে। ঝর্ণাগুলি পাহাড় থেকে ঠিক যেখানে আছড়ে পড়ছে সেখানেই রয়েছে জনপ্রিয় 2 তলা শিকড় সেতু। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তেরনা গ্রামে। হাসছে। এই চলে এসেছি তেরনা। এসব গুলি খেলছে এখানে। এই সামনে স্কুল আছে আর এখানে গুলি খেলা হচ্ছে। আমরা তেরনা গ্রামের পার্কিংয়ে এসে পৌঁছালাম। 70 টাকা পার্কিং দিয়ে 3 কিলোমিটার ট্রেকের জন্য আমরা তৈরি। প্রায় 3500 সিঁড়ি ট্রেক করে আমাদের তেরনা গ্রাম থেকে নংরিয়াদ গ্রামে পৌঁছাতে হবে। সেখানেই রয়েছে ডবল ডেকার রুট ব্রিজ। প্রতি রবিবার এই গ্রামের সমস্ত ভিউ পয়েন্ট বন্ধ থাকে, আর আপনি চাইলে এই পথে একটি গাইডও নিতে পারেন। লংগেস্ট ডেকার ও ডবল ডেকারের জন্য একটি গ্রুপের খরচ 700 টাকা, আর রেনবো ফলস পর্যন্ত যদি যান তাহলে খরচ পড়বে 1000 টাকা। যাত্রা শুরু করলাম। এই অনেক দোকান দেখছি এখানে। এই সবেমাত্র নেমেছে ওই সিঁড়িটা দিয়ে। এখানে একটা উপর দিকে চলে গেছে, নিচের দিকে। সাধারণত ট্রেকে আমরা দেখি যে, মানে বেশিরভাগ ট্রেকে দেখি যে আমরা নিচ থেকে উপরে উঠি, কিন্তু এখানে আপনাকে নামতে হবে। 3000 সিঁড়ি, 3000, অনেকে বলেন যে 3500। প্রজাপতি কত উঠছে। একটা সুন্দর গ্রাম, আর দারুণ সুন্দর। মানে এই চারপাশটা আমি দেখছিলাম, ঝর্ণায় চারদিকটা পুরো ঝর্ণায় ঝর্ণা আছে। মানে আমি যদি এখন গুনি প্রায় 15-20টা ঝর্ণা দেখতে পাবো। মুরগি ডাকছে। তা ওখানে লেখা ছিল 3 কিলোমিটার ট্রেক। এই ট্রেকটা কিন্তু আমাদের প্রথমে নিচের দিকে নেমে যেতে হবে, তারপরে আবার উঠে আসতে হবে। নামার সময় তো অতটা সমস্যা হবে না, কিন্তু ওঠার সময়টা খুবই কষ্ট হবে। তবে এই প্রকৃতিটা যেটা আছে, যদি ধীরে ধীরে নামা এবং ধীরে ধীরে ওঠা হয়, মন্দ লাগবে না, মনে হয় না অতটা কষ্ট হবে। আচ্ছা, এখন সময় 9টা। আর 5টা প্রশান্তিতে ভরা যেমন পাহাড়ি গ্রাম হয়, ঠিক তেমনই এই গ্রাম। এত পরিমাণে পর্যটকের সমাগম হলেও এতটুকু নোংরা এখানে দেখা যায় না। আর গ্রামের মধ্যের অসংখ্য রঙিন প্রজাপতি আমার মনেও রং লাগিয়ে দিল। এরই ফাঁকে মাঝে মধ্যেই গাছের আড়াল দিয়ে একাত্তা ঝর্ণাও আমি দেখতে পেলাম। আমি যখন নেমে আসছিলাম সেই সময় আমাকে গাইডরা বলছিলেন যে গাইড লাগবে। তা ভদ্রভাবে আমার সঙ্গে কথা বললেন। আমি বললাম যে না, আমার লাগবে না। তো কোনো রকম অসুবিধা হয়নি। আপনাদের যদি মনে হয় আপনারা একটা গাইড নিতে পারেন, তিনি আপনাদেরকে সমস্ত জিনিস বোঝাতে বোঝাতে নিয়ে যাবে। কিভাবে তৈরি হয়, কতদিন সময় লাগে, কোন গাছ কি গাছ। তো এখানে না এক ধরনের ছত্রাক পাওয়া যায় যেগুলো আলো জ্বলে, মানে রেডিয়ামের মতন। তারপর এক ধরনের গাছ আছে যেগুলো পোকামাকড়কে খায়, এরকম নিচের দিকে একটা ফল থাকে। তো সেই সমস্ত জিনিস কিন্তু সে আপনাকে চিনিয়ে চিনিয়ে নিয়ে যাবে। ডবল ডেকার যে রুট ব্রিজটা আছে, তারপরেও আরো ঘন্টা দেড়েক যদি আপনি ট্রেক করেন, তাহলে একটা রেনবো ওয়াটারফলস দেখা যায়।
সূর্যের আলো পড়লে সেই প্রতিফলনে রেইনবো হয়, কিন্তু সেটা আজকের যা ওয়েদার আছে তাতে মনে হয় না হবে। হ্যাঁ, খুব ভালো সুন্দর ঝকঝকে আবহাওয়া হবে সেই সময় দেখা যায়। আগে আমি নিচে নামি, দেখি কতক্ষণ সময় লাগে সেই বুঝে, কারণ নামতে তো অসুবিধা নেই, ওঠার সময়টায় অসুবিধাটা হবে। কিছু কিছু জায়গায় যা দেখছি, মানে যেভাবে ঢালটা আছে আপনারা দেখুন, এটা ওঠার সময় কিন্তু খুব কষ্ট হয়। মানে আমি ওখান থেকে নামছিলাম যখন, তখন এরকম ছিল নামাটা, এখন পুরো এরকম হয়ে গেছে। এটা ওঠার সময় কিন্তু খুব কষ্ট হয়, খুব। খুব সাবধানে ধীরে ধীরে খাড়া সিঁড়িগুলি দিয়ে আমি নিচে নামতে শুরু করলাম। দেখলাম এই গ্রামের স্থানীয় মানুষেরাও এই একই পথে সিঁড়ি ব্যবহার করে ওঠানামা করছে। পর্যটকদের হাসি মুখে রাস্তাও চিনিয়ে দিচ্ছে। মেঘালয়ের অন্যান্য অঞ্চলগুলি থেকে এই এলাকার মানুষজনকে আমার বেশি মিশুকে বলে মনে হলো। চারিদিকে ঘন সবুজ, আর এরই মাঝ দিয়ে চলে গিয়েছে এই রাস্তাটি। এমনই পথ চলতে চলতে রাস্তা বাম দিকে ঘুরে গেল। ডান দিকে নদী খাদ, আর দূরে দেখতে পেলাম সেই নংরিয়াদ গ্রামকে। ওখানেই আছে সেই জীবন্ত শিকড় সেতু। সুন্দর ভূ প্রকৃতি দেখে একটু এখানে দাঁড়াবো বলে ঠিক করেছি। এমন সময় আমাদের সাথে ঠিক যেন দেখা করতে ছুটে এলো নানান রঙের শয়ে শয়ে প্রজাপতির দলেরা। এখানে একটা জায়গায় এসেছি, যার নাম হচ্ছে নংথিমাই তেরনা। এখান থেকে দুটো রাস্তা দুই দিকে চলে গেছে। এই যে এই দিকের যে রাস্তাটা, এইটা ডবল ডেকারের দিকে গেছে। একটা অ্যারো আছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। আর একটা হচ্ছে লংগেস্ট সিঙ্গেল ডেকার ব্রিজ, 3 মিনিট সিঙ্গেল ডেকারের দিকে, এদিকে ডবল ডেকার। চলুন সিঙ্গেল ডেকারটা দেখে আসি। লংগেস্ট আবার গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। ডান দিকের গ্রামের রাস্তা ধরে ব্রিজে নয়, টিকিট কাউন্টারে পৌঁছাতেই আমার 3 মিনিট সময় লেগে গেল। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা, আর ক্যামেরার টিকিট 50 টাকা। এই টিকিট কাউন্টার থেকে গ্রামের রাস্তা ধরে একটি ঝর্ণা পার করে প্রায় 20 মিনিট ট্রেক করে আমাদের পৌঁছাতে হবে দীর্ঘতম জীবন্ত শিকড় সেতু দেখতে। যাত্রাপথেই দেখলাম সেতুতে 2 জনের অতিরিক্ত একসাথে না চলাচলের নির্দেশিকা দেওয়া আছে। এই দীর্ঘতম শিকড় সেতুর পাশেই আরও একটি শিকড় সেতু নির্মাণ করা হচ্ছে।
এবার রিটার্ন যাচ্ছি। শিকড়গুলো দেখুন, অনেক প্রজাপতি আছে এখানে, অনেক প্রজাপতি আছে। আর একটা ব্রিজ তৈরি হচ্ছে এখানে। আচ্ছা বস বস। আমি ওকে নিয়ে যাচ্ছি বাড়িতে, ওর আমাকে এত পছন্দ হয়েছে। এই পুরো যাত্রাপথেই অসংখ্য প্রজাপতির দেখা সেদিন আমরা পেয়েছিলাম। সাথে নানান অচেনা ফুল, ফল আর উদ্ভিদও এখানে আছে। এই যাত্রাপথে কিছুক্ষণ ছাড়া ছাড়াই একটি করে দোকানের দেখা আমরা পাচ্ছিলাম, যেখানে জল, শুকনো খাবার আর ম্যাগিও পাওয়া যায়। শরীরে একটু শক্তি সঞ্চয় করার জন্য এমনই একটি দোকানে আমরা দাঁড়িয়ে গেলাম। খুব যত্ন করে এখানকার লেবু দিয়ে শরবত বানিয়ে দিয়েছে। প্রাণ জুড়ালো। মাঝে মধ্যে কি হয়েছে, এমন জায়গাগুলো দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে এটা নাকি এটাই রাস্তা। তারপরে জিজ্ঞাসা করছি, যখন বলছে হ্যাঁ হ্যাঁ এটাই রাস্তা। ওইখানে যে ভদ্রমহিলা, এই কত আনারস গাছের গাছটা আনারস হয়ে আছে, ছোট্ট। এই যে খুব মিষ্টি এখানে আনারসগুলো। যে ভদ্রমহিলার কাছ থেকে লেবুর শরবত খেলাম, 30 টাকা গ্লাস নিল, তা 3 চামচ লেবু দিয়েছে রস। তা খুব টক, কিন্তু বেশ একটা ফ্রেশ একটা অনুভূতি হচ্ছে। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যদি কিছু না মনে করেন, কত বয়স আপনার বলবেন? বলছে আই থিঙ্ক 76। বাপরে, পুরো একদম সুস্থ আছেন। এই যাচ্ছি, দেখি আর কত সময় লাগে। এখন 11টা বাজতে 5। ওইখানে লাইন দিতে গিয়ে ওই সিঙ্গেল ডেকারে একটু সময় লেগে গেল। 11টা বাজে, মানে 9টার সময় শুরু করেছেন, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। আমরা নদীর খুব কাছে চলে এসেছি। এখান থেকে বেশ ভালোই জলের আওয়াজ শোনা যাচ্ছে। এমন সময় একটি দারুচিনি গাছের সাথে আমাদের দেখা হলো। এখানে এমন ধরনের অনেক গাছ আছে আর সেগুলোতে নামও লেখা থাকে। এই পথে আমাদেরকে 2 বার নদী পার করতে হলো। প্রথম বৃষ্টি খুব সরু আর একটু নড়বড়ে, তাই 2-3 জন করে করে আমরা পার হলাম। কিন্তু এর পরের বৃষ্টি আবার বেশ মজবুত আর একটু চওড়াও। এই নদী পার করার জন্য আমাদেরকে বেশ কিছুটা নিচে নামতে হয়েছিল। সেই কারণে এরপর আবার বেশ চড়াই শুরু হলো। যদিও রাস্তা আর খুব একটা বেশি নেই। দ্বিতীয় বৃষ্টি পার করার পর আর বেশি আমাদেরকে টেক করতে হবে না। এদিকের যাত্রাপথেও অনেকগুলি দোকান আছে, তবে সমস্ত জিনিসের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ব্যাগের মধ্যে একটি জলের বোতল নিয়ে আমরা আবার চড়াই করতে শুরু করলাম। তবে এই পথে চারপাশ এখন আরও সুন্দর, আরও সতেজ, আরও সবুজ ও আরও গাঢ়। ডবল ডেকার রুট ব্রিজের খুব কাছে আমরা পৌঁছে গিয়েছি। কিছুটা আগে আমাদের সাথে আরও একটি শিকড় সেতুর দেখা হলো। এটিও দারুণ সুন্দর। তবে সবার মন এখন পড়ে আছে সেই দোতলা শিকড় সেতুর জন্য। আর কয়েকটি সিঁড়ি পার করেই আমরা পৌঁছে যাব ডবল ডেকার লিভিং রুট ব্রিজে।
অবশেষে প্রায় ঘন্টা 3 ট্রেক করে আমরা এসে পৌঁছালাম ব্রিজের টিকিট কাউন্টারে। টিকিট জনপ্রতি 50 টাকা। সাধারণ ক্যামেরার জন্য 50 টাকা দিয়ে একটি টিকিট করে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই দোতলা ব্রিজটি আমাদের দারুণ অবাক করলো, খুব সুন্দরও লাগলো। এমনভাবে প্রকৃতিকে কাজে লাগিয়ে তার একটুও ক্ষতি না করে যে একটি ব্রিজ বানানো যায়, সেটা দেখে আমরা দারুণ আশ্চর্য হলাম। তবে অতিরিক্ত ভিড়ের কারণে জায়গাটির সেই শান্তিটা এখানে অনেক কম। অনেকটা ওয়াটার পার্কের মতো পরিবেশ। তবে এই অপূর্ব ডবল ডেকার ব্রিজকে দেখতে এত পরিমাণ পর্যটক যে এখানে এসেছেন, সেটা দেখে আমার বেশ ভালোই লাগলো। 5 জনের বেশি একসঙ্গে এই ব্রিজে ওঠা বারণ। সেই কারণে এই ব্রিজটিকে দেখার জন্য একটি ছোট্ট লাইনও পড়েছে। আমার মনে হয় এখানে একটি দিন রাত্রিবাস করতে পারলে খুব ভালো হয়। প্রচুর পরিমাণে হোমস্টে এখানে আছে। এইখান থেকে আরও 1 ঘন্টা ট্রেক করে রেনবো ফলস পর্যন্ত যাওয়া যায়, তবে তার জন্য গাইড নেওয়া আবশ্যক। এছাড়া এখানে একটি ন্যাচারাল সুইমিং পুল আছে, যেখানে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত স্নান করা যায়। আমার চোখের সামনে এই হলো নংরিয়াতের সেই আশ্চর্য ডবল ডেকার রুট ব্রিজ। এক গ্রাম থেকে অন্য গ্রামে নদী পার করার কাজে এগুলি ব্যবহার করা হয়। এমন একটি ব্রিজ নির্মাণে সময় লাগে 25 থেকে 30 বছরের মতো। এই ব্রিজগুলির আয়ু প্রায় 500 বছর। ফিকাস এলাস্টিকা বা রবার গাছের শিকড় দিয়ে এই সেতুগুলি নির্মাণ করা হয়। প্রথমে সূক্ষ্ম সূক্ষ্ম শিকড়গুলিকে দড়ি ও বাঁশের সাহায্যে রক্ষণাবেক্ষণের মাধ্যমে বছরের পর বছর ধরে মোটা ও সোজা দড়ির মতো আকার দেওয়া হয়। তারপর ধীরে ধীরে এমন ব্রিজের নির্মাণ করা হয়। এই ব্রিজগুলি একদিকে যেমন মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে, তেমনি প্রকৃতিকেও সবুজ রাখে। সাথে বিভিন্ন প্রাণীদের আবাসস্থলও এই সেতু। খাসি ও জয়ন্তিয়া মানুষদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে এই ব্রিজগুলি জড়িয়ে রয়েছে বহু বছর আগে থেকেই। এইবার আমরা ফিরতি পথ ধরলাম। যদিও আমরা ছোট্ট ছোট্ট সিঁড়িগুলি দিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠছিলাম, তবে অত্যধিক চড়াইয়ের জন্য যেখান থেকে ট্রেক শুরু করেছিলাম সেই পার্কিং পর্যন্ত পৌঁছাতে আমাদের বেশ ভালোই কষ্ট করতে হলো। নিচের দিকে রোদ ঝলমলে আবহাওয়া হলেও আজ গরম বেশ ভালোই ছিল। তবে এই পথে আমাদের সব বয়সী পর্যটকের সাথেই দেখা হয়েছিল। ধীরে সুস্থে এই পথে ট্রেক করলে সব বয়সী পর্যটকই এখানে আসতে পারেন। ও ফাইনালি চলে এসেছি। এসে আগে আমার পিঠের ব্যাগটা গাড়িতে দিয়ে এসেছি। 3:15-তে এসেছি এখানে। এই দোকানটায় না মিষ্টি চাপাতি পাওয়া যাচ্ছিল। আমি যাবার সময় মেনুটা দেখেছিলাম, তাই বলি কি মিষ্টি চাপাতি একটা খেয়ে দেখি, হয়তো এখানকার লোকাল কিছু খাবার। দেখলাম কি ফুলুরি, মানে মিষ্টি ফুলুরি যেমন হয় অনেকটা তেমন। তো উনি আমাকে একটা গরম বানিয়ে দিল। আচ্ছা, এই ট্রেক সম্পূর্ণ হলো, ট্রেক ভালো হয়েছে, কিন্তু মানে যেখানটা ডবল ডেকার ব্রিজটা আছে ওখানে প্রচুর ভিড়। একটু সকাল সকাল যদি আসতে পারেন তাহলে পরিবেশটা ভালো লাগবে, নাহলে একটা ছবি তোলার জন্য 10-15 মিনিট ওয়েট করতে হবে, এরকম ব্যাপার। আচ্ছা, এখন কাজ, আজকে ওয়েদার এখনো ভালো আছে। এই ওয়েদারটা গরম ছিল বলে আর রোদ ছিল বলে কষ্টটা বেশি হয়েছে, চোখ মুখের কালো হয়ে গেছে পুরে। আচ্ছা, এখন খাবো। আর দুটো জায়গা দেখার আছে, একটা হচ্ছে ওয়াকাবা ফলস আর একটা হচ্ছে মকডক ডিমপেপ ভ্যালি ভিউ পয়েন্ট। এখন আমি লাইটলুমটা মিস করেছি, তাই আমি ভাবছি কি যদি মকডক ভ্যালিটা দেখতে পারি তাহলে আমার খুব ভালো হয়। আমরা তাড়াতাড়ি রওনা হলাম ওয়াকাবা ঝর্ণা দেখতে, কিন্তু বেলা হবার সাথে সাথে মেঘ আমাদের ঘিরে ধরল। তবে এই আবহাওয়াও আমাদের কিন্তু ভালো লাগে, আর তাই মেঘের খেলা দেখতে একটা জায়গায় আমরা একটু দাঁড়িয়ে গেলাম। আমরা তখনও জানতাম না দূরের ওই ঝর্ণাটিই হলো ওয়াকাবা ঝর্ণা।
ওয়াকাবা ঝর্ণা দেখার জন্য টিকিটের মূল্য মাত্র 20 টাকা। তবে এই ঝর্ণা দিনের বেশিরভাগ সময়ই মেঘে ঢাকা থাকে, কিন্তু যদি মেঘ সরে যায় তাহলে এক আলাদাই জগৎ। ইচ্ছা ছিল ওয়াকাবা ঝর্ণা দেখে চলে যাব মকডক ডিম্পে ভ্যালিতে, তবে হঠাৎ করে দারুণ বৃষ্টি এলো। সেই জন্যই রাস্তার ধারের একটি খাবারের হোটেলে আমরা ঢুকে পড়লাম। ভাবলাম দেখি খেতে খেতে যদি একটু বৃষ্টিটা কমে আসে। মেঘালয় সব হোটেলগুলিতেই খাবারের দাম ঠিকঠাক। এই পুরো থালিটির দাম পড়েছিল 250 টাকা। তবে সেদিন বিকালে বৃষ্টি কিন্তু আর কমেনি। এই বৃষ্টিকে সঙ্গী করে যখন মকডকে এসে পৌঁছালাম তখন চারিদিক মেঘে ঢেকে আছে। আজ আমরা ভেবেছিলাম বুলস ট্রেক করে রওনা হব পশ্চিম খাসির দিকে, তবে ডবল ডেকারেই আমাদের অনেক সময় চলে গেল। তাই আমরা ঠিক করলাম আজ বুলস ট্রেকের কাছেই কোথাও থেকে যাব। সন্ধ্যার দিকে আমরা এসে পৌঁছালাম বুলস ট্রেকের কাছে নেচার্স রিট্রিট হোমস্টেতে। ঠিক এইখান থেকেই অপূর্ব সুন্দর ছোট্ট একটি ট্রেক বুলস ট্রেকে শুরু হয়। এই হোমস্টেটিও খুব সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারপাশের দৃশ্য খুব সুন্দর। আর এর ভাড়া দিন প্রতি 1800 টাকা। এই হোমস্টে আমাদের ড্রাইভার ও অন্যান্য নানান তথ্য দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।